সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ শেরশাহ তরফদার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমি আমার প্রথম ক্লাসে একজন শিক্ষার্থী নিজেকে সুরক্ষিত রেখে কিভাবে ব্যবহারিক ক্লাস করবে সে সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকের ক্লাসে ল্যাবরেটরিতে যে সকল গ্লাস সামগ্রী ব্যবহার করে একজন শিক্ষার্থী তার কাজ সম্পন্ন করবে সেই গ্লাস সামগ্রীগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এবং সেগুলোকে কিভাবে পরিষ্কার করবে সেই সম্পর্কে টেকনিক নিয়ে আজ আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটি তোমাদের প্রিয় শিক্ষাঙ্গন ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অর্থাৎ জিসিপিএইচির রসায়ন ল্যাব। যে ল্যাবে রয়েছে আধুনিক সকল ধরনের সুবিধা এবং এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণ গ্লাস সামগ্রী, যাদের সাথে আজকে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ, ল্যাবরেটরিতে যে গ্লাস সামগ্রীগুলো আমরা ব্যবহার করে থাকি, এই গ্লাস সামগ্রীগুলো তৈরির যে উপাদান সেই উপাদানের উপর ভিত্তি করে দুই ধরনের গ্লাস ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে সফট গ্লাস বা কোমল গ্লাস, যেটা দিয়ে সাধারণত ওয়াশ গ্লাস, তারপরে গ্লাস পাইপ, এই ধরনের গ্লাস সামগ্রী তৈরি করা হয়ে থাকে। আর দুই নম্বর হচ্ছে পাইরেক্স গ্লাস, যেটা শক্ত প্রকৃতির গ্লাস। এটা দিয়ে পাতন ফ্লাস্ক, রেবিক শীতক, তারপরে রয়েছে কনিক্যাল ফ্লাস্ক, বুরেট, পিপেট, এই ধরনের গ্লাস সামগ্রী এই পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি করা হয়ে থাকে। শুরুতেই তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটি তোমাদের কাছে অতি পরিচিত একটি গ্লাস সামগ্রী, যার নাম হচ্ছে টেস্ট টিউব। অজৈব ভবনের আঙ্গিক বিশ্লেষণের ক্ষেত্রে এই টেস্ট টিউবের কোনো বিকল্প নেই, যেখানে বিভিন্ন রিয়েজেন্ট যোগ করে বিভিন্ন টেস্ট করে সিদ্ধান্তে উপনীত হতে হয়। এই টেস্ট টিউবের আকার আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ 5 মিলিলিটার, 7.2 মিলিলিটার, 8 মিলিলিটার, 14 মিলিলিটার, 12 মিলিলিটার, বিভিন্ন ধরনের টেস্ট টিউব হতে পারে। এরপরে যে ছবিটি দেখছো এটা হচ্ছে ব্রাশ। টেস্ট টিউবের মতো এরকম সরু মুখ বিশিষ্ট যে গ্লাস সামগ্রীগুলো রয়েছে সেগুলো, এমনকি টেস্ট টিউবকেও পরিষ্কারকরণের জন্য এই ধরনের ব্রাশ ব্যবহার করা হয়ে থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একজন শিক্ষার্থী ব্রাশ টেস্ট টিউবে ঢুকিয়ে পরিষ্কার করছে। কিভাবে পরিষ্কার করছে আমার আজকের লেকচারের শেষ দিকে সেটা তোমরা জানতে পারবে। এভাবে টেস্ট টিউব পরিষ্কার করার পরে যেখানে রাখা হয় সেটাকে বলা হয় টেস্ট টিউব স্ট্যান্ড। স্ট্যান্ডের মধ্যে তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু দুরকম আছে। পিছন সাইডে দেখা যাচ্ছে যে ছোট ছোট গোলাকৃতি কতগুলো ছিদ্র রয়েছে এবং সম্মুখ সাইডে রয়েছে ছোট ছোট স্টিকের মতো। এই স্টিকগুলোতেই ওই পরিষ্কার করা টেস্ট টিউবগুলোকে উপর করে রেখে দিতে হয়। আর পিছনের সারিতে যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলোতে টেস্ট টিউবে বিভিন্ন রিঅ্যাকশন ঘটানোর পরে আমরা ওই ছিদ্রগুলোতে টেস্ট টিউবগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখব। তোমরা এই চিত্রটিতে লক্ষ্য করো যে টেস্ট করা শেষে এখানে টেস্ট টিউবগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে যন্ত্রটি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে টেস্ট টিউব হোল্ডার। এটাকে বলা হয়ে থাকে ধারক, বাংলায় ধারক বলা হয়ে থাকে। বিভিন্ন আকৃতির ধারক হতে পারে। এই ধারকগুলোকে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে টেস্ট টিউব ধরার কাজে। তোমরা এখানে লক্ষ্য করো চিত্রে যে টেস্ট টিউবকে এভাবে ধরে কোনো পদার্থের দ্রবণকে অথবা কোনো কঠিন নমুনাকে যখন
বুনসেন বার্নারে উত্তপ্ত করার প্রয়োজন হয়, তখন এভাবে টেস্ট টিউবকে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতের ডান অথবা বাম দিকে কাত করে উত্তপ্ত করতে হয়। কখনোই তোমার মুখের সাইডে অথবা বিপরীত পাশে যেখানে তোমার সহপাঠী বন্ধুরা রয়েছে তাদের দিকে মুখ করে কখনো উত্তপ্ত করবে না, কারণ এতে করে দেখা যায় যে কখনো কখনো বাম্পিংয়ের ফলে দেখা যাবে যে রাসায়নিক নিজের মুখেও আসতে পারে, তোমার সহপাঠীর মুখে লাগতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই জন্য অবশ্যই হাতের ডানে অথবা বাম দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত করে এটাকে উত্তপ্ত করতে হবে। এরপরে যেটা দেখতে পাচ্ছ, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্লাস সামগ্রী, যার নাম হচ্ছে বিকার। বিকারগুলো সাধারণত পাইরেক্স গ্লাসের হয়ে থাকে এবং এই বিকারও বিভিন্ন আয়তনের হতে পারে। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে 250 মিলিলিটারের, এটি দেখতে পাচ্ছ 300 মিলিলিটারের, এটি হচ্ছে 120 মিলিলিটারের বিকার, এরকম বিভিন্ন আয়তনের হতে পারে। তবে এই বিকারগুলো বেশি প্রয়োজন হয় কোনো পদার্থের দ্রবণ প্রস্তুত করতে অথবা কোনো দ্রবণকে উত্তপ্ত করার প্রয়োজন হলে এটাকে ত্রিপদীর উপরে একটি তারজারি দিয়ে এই বিকার স্থাপন করে উত্তপ্ত করে দ্রবণকে গরম করা হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছ যে কাজ সামগ্রীটি, এটি হচ্ছে আয়তনিক বিশ্লেষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাপারেটাস, যার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এটিও দেখতে পাচ্ছ তোমরা চিত্রের মধ্যে যে বিভিন্ন আকৃতির কনিক্যাল ফ্লাস্ক রয়েছে, যার দেখা যাচ্ছে যে উপরের দিকে সরু সরু মুখ, নিচের দিকে অনেকটা প্রশস্ত এবং এর তলদেশ হচ্ছে চ্যাপ্টা। 1 নম্বর দেখো কনিক্যাল ফ্লাস্ক সম্পর্কে কিছু তথ্য। টাইট্রেশনের কাজে ব্যবহৃত অত্যন্ত প্রয়োজনীয় গ্লাস সামগ্রীটি। এর নিচের অংশ মোটা ও চ্যাপ্টা এবং উপরের দিকের অংশ অপেক্ষাকৃত সরু হয়। এটি বিভিন্ন আয়তনের হতে পারে, 25 মিলিলিটার, 50, 100, 250, 500 মিলিলিটার, 1000 মিলিলিটার বা 1 লিটারের হয়ে থাকে। টাইট্রেশনের সময় প্রয়োজনীয় নির্দিষ্ট আয়তনের দ্রবণকে ফ্লাস্কের মধ্যে নিয়ে প্রয়োজন অনুযায়ী 1-2 ফোঁটা নির্দেশক যোগ করে বুলেটের নিচে এই কনিক্যাল ফ্লাস্ককে রাখা হয়। আর টাইট্রেশনের সময় ডান হাতে কনিক্যাল ফ্লাস্কের উপরিভাগ ধরে বুলেট হতে প্রয়োজন অনুযায়ী দ্রবণকে যোগ করে রাসায়নিক বিক্রিয়াটি সম্পন্ন করা হয়ে থাকে। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছ গ্লাস সামগ্রীর, এটাকে বলা হয়ে থাকে ভলিউমেট্রিক ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক। এটিও কনিক্যাল ফ্লাস্কের মতোই বিভিন্ন আয়তনের হয়ে থাকে। এখানে এই ধরনের ফ্লাস্কে সাধারণত টাইট্রেশনের ক্ষেত্রে প্রমাণ দ্রবণ প্রস্তুতির জন্য এই আয়তনিক ফ্লাস্কের ব্যাপক ব্যবহার দেখা যায়। আয়তনিক ফ্লাস্কের গঠন যেটা তোমরা দেখবে যে লম্বা সরু গলাযুক্ত কাচের পাত্র, যার নিচের অংশ চ্যাপ্টা, তোমরা যেটা চিত্রের মধ্যে লক্ষ্য করবে, এবং লম্বা গলায় একটি গোলাকার নির্দেশক দাগ কাটা থাকে, সেই দাগ পর্যন্ত ওই ফ্লাস্কের আয়তন নির্ধারিত হয় এবং এটি সাধারণত 50, 100, 250, 500 মিলিলিটার ও 1000 মিলিলিটার বা 1 লিটার আয়তনের হয়ে থাকে। এরপরে যে চিত্রটি দেখছো এটাকে বলা হয় থাকে মেজারিং সিলিন্ডার। এটা সাধারণত তরল পদার্থকে পরিমাপের জন্য এই মেজারিং সিলিন্ডার ব্যবহার করে থাকে। সিলিন্ডারের গায়ে দেখতে পাচ্ছ যে এখানে ছোট ছোট দাগ কাটা রয়েছে এবং এই দাগ হচ্ছে মিলিলিটারে দাগ কাটা রয়েছে। সাধারণত এই মেজারিং সিলিন্ডার 2 মিলিলিটার থেকে শুরু করে 5, 10, 20, 50, 100, 200, 500 ও 1000 মিলিলিটার বা 1 লিটার আয়তনের হয়ে থাকে। এরপর যে গ্লাস সামগ্রীটি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ফানেল। তবে ফানেল প্লাস্টিকেরও হয়ে থাকে। সাধারণত ফানেল ব্যবহার করা হয়ে থাকে কোনো সরু গলাযুক্ত যে গ্লাস সামগ্রীগুলো, সেই গ্লাস সামগ্রীগুলোতে
তরল পদার্থকে স্থানান্তর করার কাজে এই ফানেলের ব্যবহার রয়েছে। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে একটি বোতলের এই মুখ অনেকটাই লম্বা সরু হওয়ার কারণে এখানে একটি ফানেল স্থাপন করা হয়েছে এবং এই ফানেলের মধ্যে ঢেলে তরল পদার্থকে এই বোতলে স্থানান্তর করা হয়। এরপরে যে গ্লাস সামগ্রী দেখতে পাচ্ছ এটি হচ্ছে আয়তনিক বিশ্লেষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্লাস সামগ্রী তার নাম হচ্ছে বুরেট। বুরেট সাধারণত 25 বা 50 মিলিলিটারের হয়ে থাকে এবং বুরেটের মধ্যে মিলিলিটারে দাগাঙ্কিত থাকে। তোমরা এখানে লক্ষ্য করো যে 0 থেকে 1, এখানে হচ্ছে 1 মিলিলিটার। তবে এই 0 থেকে 1 এটার মধ্যে আবার 10টি ক্ষুদ্র ক্ষুদ্র ঘর রয়েছে। প্রতিটি ঘরের আয়তন হচ্ছে 0.1 মিলিলিটার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষুদ্রতম ঘরের আয়তন, যেটা আমরা অলরেডি বললাম 0.1 মিলিলিটার। এটা সাধারণত ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে পরিষ্কার করার ক্ষেত্রে। বুলেটের নিচে কাচের ছিপির চারপাশে অল্প পরিমাণ গ্রিস লাগিয়ে দিলে বুলেটের তরল সহজেই পড়তে পারে। 6 নম্বর হচ্ছে বুলেটের কাচের ছিপি ঘোরানোর সময় বাম হাতকে ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে পিপেট। পিপেট হচ্ছে এটিও একটি গ্লাস সামগ্রী। যেমনটা দেখছো যে বিভিন্ন আকৃতির পিপেট রয়েছে, 5, 10, 20, 25 এরকম বিভিন্ন আয়তনের পিপেট রয়েছে। সাধারণত তরল পদার্থকে মুখ দিয়ে টেনে তুলে এই পিপেটের সাহায্যে নির্দিষ্ট আয়তনের তরলকে অন্য পাত্রে স্থানান্তরের জন্য এই পিপেটকে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা আধুনিককালে মাইক্রো পিপেট 0.1 মিলিলিটার থেকে 1 মিলিলিটার পর্যন্ত হয়ে থাকে। উন্নত ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে মাইক্রো পিপেট ব্যবহার করা হয়ে থাকে। এটি পরিষ্কার করার ক্ষেত্রেও আমরা ক্রোমিক অ্যাসিড ব্যবহার করে থাকি। পিপেটের সাহায্যে দ্রবণকে টেনে নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং এক্ষেত্রে দ্রবণ নেওয়ার সময় তর্জনী দ্বারা পিপেটের মুখ চেপে ধরে সঠিক পরিমাপ ঠিক করে তারপরে দ্রবণকে অন্য পাত্রে স্থানান্তর করতে হয়। এরপরে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ড্রপার। ড্রপারের সাহায্যে কোনো স্বল্প পরিমাণ রিয়েজেন্ট নেওয়ার জন্য এই ড্রপারের ব্যবহার অত্যন্ত সুবিধাজনক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ রিয়েজেন্ট বোতল। সাধারণত বাজার থেকে রাসায়নিক দ্রব্য ক্রয় করার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সেগুলো সাধারণত এরকম টাইপের প্লাস্টিকের বোতলে সংরক্ষিত থাকে। এখন এগুলোকে ক্রয় করে নিয়ে আসার পরে ল্যাবরেটরিতে যখন চাহিদা মতো বিভিন্ন রিয়েজেন্ট তৈরি করা হয় তখন সেই তৈরিকৃত রিয়েজেন্টগুলোকে সংরক্ষণ করা হয়। এই টাইপের কতগুলো রিয়েজেন্ট বোতল ল্যাবে থাকে। সেই বোতলগুলোতে এভাবে লেবেল লাগিয়ে সাধারণত সাজিয়ে রাখা হয় যাতে করে শিক্ষার্থীরা লেবেল দেখে খুব সহজেই তার কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়। তবে এখানে শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করবে যে কখনোই এই মুখগুলোকে খুলে সোজা করে রাখবে না, উল্টা করে রাখবে এবং কাজ শেষে আবার ওই বোতলের যে বোতলের ছিপি সেই বোতলে লাগিয়ে রাখবে। কখনোই এক বোতলের ছিপি আরেক বোতলে লাগাবে না। এই ধরনের সতর্কতা অবশ্যই তোমরা মেনে চলবে। তারপর এটাও মনে রাখতে হবে যে লেবেলবিহীন কোনো বোতলের রিয়েজেন্ট কখনোই ব্যবহার করবে না তোমরা। বোতলে রিয়েজেন্ট সংগ্রহ করার পর বোতলের গায়ে রিয়েজেন্টের নাম, সংগ্রহের তারিখ এবং হ্যাজার্ড সিম্বল ব্যবহার করতে হয়। বোতল থেকে রিয়েজেন্ট ব্যবহারের পর মুখে কর্ক কেটে দিয়ে যথাস্থানে সংরক্ষণ করা হয়ে থাকে। এরপর তোমরা যে গ্লাস সামগ্রী দেখতে পাচ্ছ এটাকে ওয়িং বোতল বা ওজন বোতল বলা হয়ে থাকে। সাধারণত কোনো রাসায়নিক পদার্থকে নিক্তিতে মেপে ওজন করার ক্ষেত্রে যে বোতল ব্যবহার করা হয় সেটাকে ওজন বোতল বা ওয়িং বোতল ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের বোতলে রাসায়নিক পদার্থকে যেমন ভরাও যায়, পাশাপাশি মুখ খুলে
সেটাকে অপসারণও করা যায়। তবে ওজন করার ক্ষেত্রে অবশ্যই কর্ক এঁটে দিয়ে ওজনের কাজটি সম্পন্ন তোমরা করবে। এই বোতলগুলো সাধারণত পাইরেক্স কাচের তৈরি হয়। মুখে তোমরা যেটা দেখবে যে ঢাকনাযুক্ত রয়েছে, এবং ওজন করার সময় অবশ্যই ঢাকনাযুক্ত অবস্থায় ওজন করার কাজটি সম্পন্ন করবে তোমরা। এরপরে যে গ্লাস সামগ্রীটি দেখছো এটাকে বলা হয় থেকে সেপারেটিং ফানেল বা পৃথকীকরণ ফানেল। সাধারণত দুটি ভিন্ন ঘনত্বের তরল উপাদানকে পরস্পর থেকে পৃথক করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নামই হচ্ছে পৃথকীকরণ ফানেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুইটা লেয়ার রয়েছে। সাধারণত যেটি ভারী সেটা নিচের স্তরে থাকে, যেটি হালকা কম ঘনত্বে সেটি উপরের স্তরে থাকে। পরে এখান থেকে চাবি খুলে দিয়ে নিচে একটি বিকার বা একটি কনিক্যাল ফ্লাস্ক রেখে পর্যায়ক্রমে এই তরল উপাদান দুটিকে পৃথক করা হয়ে থাকে। এরপরে তোমরা দেখছো এই গ্লাস সামগ্রীটির নাম হচ্ছে ডেসিকেটর। ব্যবহৃত রাসায়নিক দ্রব্য থেকে আর্দ্রতা দূর করার কাজে অথবা ব্যবহৃত প্রস্তুতকৃত কোনো রাসায়নিক দ্রব্য থেকে জলীয় বাষ্প মুক্ত করার জন্য যে গ্লাস সামগ্রীটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় থেকে ডেসিকেটর। ডেসিকেটরের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সিরামিকের নেট রয়েছে, যে নেটের মধ্যে বসিয়ে রেখে উপরে ঢাকনা যুক্ত করে দেওয়া হয় এবং নেটের নিচে বিভিন্ন ধরনের শুষ্ক কারক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। কিছুক্ষণ রেখে দিলেই ওই রাসায়নিক থেকে আর্দ্রতা এই নিচের শোষক পদার্থ দ্বারা শোষিত হয়ে যায়। এইভাবে আর্দ্রতা মুক্ত করা হয়। এখানে লক্ষ্য করো যে সাধারণত এখানে ব্যবহার করা হয়ে থাকে তার জাবির নিচে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, সাদা দানাদার ফসফরাস পেন্টক্সাইড, সিলিকা জেল ইত্যাদি ডেসিকেটরের নেটের নিচে ব্যবহার করা হয় শোষক পদার্থ হিসেবে। এরপরে দেখতে পাচ্ছ রেবিক শীতক। রেবিক শীতক হচ্ছে পাতনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় একটি গ্লাস সামগ্রী হচ্ছে এই রেবিক শীতক, যেটার কাজ হচ্ছে যে পাতন প্রক্রিয়ার ক্ষেত্রে যে বাষ্প উৎপন্ন হবে সেই বাষ্পকে ঘনীভূত করে তরলে রূপান্তরিত হয় এই শীতকে। এটিও পাইরেক্স গ্লাসের তৈরি। এরপর হচ্ছে নারান কাঠি। সাধারণত কোনো দ্রবণ প্রস্তুত করার কাজে আমরা এই ধরনের গ্লাসের নারান কাঠি ব্যবহার করে থাকি, এবং বিশেষ করে দ্রবণ তাপ, প্রশমন তাপ এই ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা সেই পরীক্ষাগুলো করার ক্ষেত্রে যখন তোমরা বিকারে দ্রবণ নিবে তখন এভাবে নারান কাঠি নিয়ে দ্রুত নাড়াতে হবে। সর্বশেষে যে অ্যাপারেটাসটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে অত্যন্ত পরিচিত থার্মোমিটার। থার্মোমিটার সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, যেটা মাত্রই বললাম যে দ্রবণ তাপ, প্রশমন তাপ এই ধরনের পরীক্ষণের ক্ষেত্রে তাপ নির্ণয়ের জন্য একটি স্ট্যান্ডের মধ্যে থার্মোমিটার ঝুলিয়ে দিয়ে সেখানে পরীক্ষণরত অবস্থায় তাপ নির্ধারণ করা হয়ে থাকে। এরকম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থার্মোমিটার ব্যবহার করার মাধ্যমে। তাই শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকগুলো কাজ সামগ্রীর সাথে আজকে পরিচিত হলাম। আমার সর্বশেষ অংশে আছে কিভাবে এই কাজ সামগ্রীগুলোকে আমরা পরিষ্কার করে পরীক্ষণের কাজটি করব, কারণ পরিচ্ছন্নতার উপর নির্ভর করবে পরীক্ষণের ফলাফলের সূক্ষ্মতা। যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুমি কাজ করবে ফলাফল তত সূক্ষ্মভাবে পাওয়া সম্ভব হবে। এই জন্য পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। কোনো অপরিষ্কার কাজপত্রকে পরিষ্কার করার ক্ষেত্রে আমরা উপযুক্ত দ্রাবক ব্যবহার করব। এক্ষেত্রে সবচেয়ে পরিচিত যেটি ক্লিনজিং মিক্সচার নামে পরিচিত, যাকে আমরা বলে থাকি ক্রোমিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে
পটাশিয়াম ডাইক্রোমেটের যে মিশ্রণ সেটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। অপরিষ্কার পাত্রটিকে ওই ক্রোমিক অ্যাসিড দ্বারা পূর্ণ করে বেশ খানিকটা সময় যদি রেখে দেওয়া হয়, রেখে দিলে দেখা যাবে যে সেখানে যদি কোনো ময়লা লেগে থাকে সেটা অপসারিত হবে, এবং অপসারিত হওয়ার পরে সেই কাজ সামগ্রীকে ট্যাপের পানি দ্বারা ধৌতকরণ করতে হবে। ধৌতকরণ করার পরে যে পরিষ্কার কাজপত্র পাওয়া যাবে সেটাকে আবার পাতিত পানি দ্বারা ধৌতকরণ করলে আমরা পরিষ্কার যে কাজপত্র পাবো সেটাকে শুষ্ক করলেই আমরা পেয়ে যাব পরিষ্কার শুষ্ক কাজ সামগ্রী। এবং এক্ষেত্রে একটু উল্লেখ করতে চাই যে সাধারণত আমরা ল্যাবরেটরিতে অপরিষ্কার গ্লাস সামগ্রীকে পরিষ্কার করার জন্য আমরা 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ ব্যবহার করে থাকি। ডিটারজেন্ট ডেকন 90 ব্যবহার করতে পারি। আর ক্রোমিক অ্যাসিড তো আমরা ব্যবহার করি সচরাচর, এটা অত্যন্ত পরিচিত একটি পরিষ্কারক পদার্থ। তবে শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে গ্লাস সামগ্রীগুলো সাথে পরিচিত হতে পেরেছ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ রইল। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।